গাজায় আবারও ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে 2 জনকে হত্যা। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিকের মৃত্যু। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব। ট্রাম্পের সাথে বৈঠকে আমেরিকায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের সিদ্ধান্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। খাদ্য এবং চিকিৎসার অভাবে বাড়ছে লাশের সারি। জাতিসংঘের তীব্র সমালোচনা। এবং সবশেষে যে কোনো কিছুর বিনিময়ে ইসরায়েলকে থামাতে চায় রাশিয়া। তুরস্কের সহায়তা চেয়ে পুতিনের বিবৃতি প্রকাশের পর মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি এবার এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার সরাসরি এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে পরাশক্তি রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনো কিছুর মূল্যে ইসরায়েলকে থামাতেই হবে। ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক অভিযানকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়ার এই অবস্থান কেবল নিন্দার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা কূটনৈতিক এবং সামরিক কৌশলের দিকেও ধাবিত হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসরায়েলকে রুখতে রাশিয়া এই নতুন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের সঙ্গে মিত্রতা। প্রেসিডেন্ট পুতিন এই সংকট মোকাবেলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সরাসরি সহায়তা চেয়েছেন। আঙ্কারার সঙ্গে মস্কোর এই যোগাযোগ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পুতিন চাইছে তুরস্কের আঞ্চলিক প্রভাব এবং সামরিক শক্তিকে কাজে লাগিয়ে ইসরায়েলের উপর বহুমুখী চাপ সৃষ্টি করতে। দুই নেতার মধ্যে ফোনালাপ এবং কূটনৈতিক পর্যায়ের বার্তা বিনিময়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তেল আবিব এবং ওয়াশিংটনে উদ্বেগের ছায়া নেমে এসেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এবং তুরস্ক যদি ফিলিস্তিনের সাথে একত্রিত হয় তবে তা হবে ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এতদিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের নিঃস্বার্থ সমর্থনে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে আসছিল, কিন্তু এখন রাশিয়ার মতো পরাশক্তি এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তি যদি পাল্টা জোট গঠন করে তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। রাশিয়া ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে তারা জাতিসংঘে কূটনৈতিক চাপ বৃদ্ধির পাশাপাশি কৌশলগতভাবেও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবে। গাজা উপত্যকায় ইসরায়েল দখলদার বাহিনীর বিরামহীন আগ্রাসন এখন আর কেবল সামরিক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিয়েছে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। দিনের পর দিন চলতে থাকা যুদ্ধবিমান এবং স্থল অভিযানের জেরে গাজার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। উত্তর থেকে দক্ষিণ গাজার প্রতিটি প্রান্তর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে বোমার আঘাতের চেয়েও অনেক বড় হয়ে দেখা দিয়েছে জীবন বাঁচার মৌলিক উপাদানের অভাব। খাদ্য, বিশুদ্ধ পানি এবং জীবন রক্ষাকারী ওষুধের অভাবে গাজায় এখন মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অবরুদ্ধ গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরায়েলি বাহিনীর কঠোর কড়াকড়ি এবং সীমান্তে বাধার কারণে উপত্যকা জুড়ে দেখা দিয়েছে তীব্র দুর্ভিক্ষ ব্যবস্থা। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজার বিশাল এক জনগোষ্ঠী এখন চরম অনাহারে দিন কাটাচ্ছে। শিশুদের জন্য কোনো গুঁড়ো দুধ নেই বয়স্কদের জন্য ন্যূনতম খাবার। খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে নবজাতক এবং ছোট ছোট শিশুরা। ময়লা পানি পান করার কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ, কিন্তু এই রোগাক্রান্ত মানুষদের চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থাই আর অবশিষ্ট নেই। গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। জ্বালানি সংকটের কারণে অধিকাংশ হাসপাতালের জেনারেটরগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে আইসিইউতে থাকা রোগীদের জীবন বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশকের অভাবে সামান্য আঘাতের ইনফেকশন হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকেই। হাসপাতালগুলোর মেঝে, করিডোর, এমনকি আঙিনায়ও এখন তিল ধরার জায়গা নেই। মর্গের ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেছে অনেক আগে। হাসপাতাল প্রাঙ্গণ, খেলার মাঠ এবং রাস্তার ধারে গণকবরগুলোতে দাফন করা হচ্ছে শত শত মরদেহ। কাফনের কাপড়ের অভাবে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে সমাহিত করা হচ্ছে স্বজনদের। ধ্বংসস্তূপের নিচে এখনো পড়ে আছে হাজারো নিখোঁজ মানুষের দেহ, যা উদ্ধার করার মতো ভারী যন্ত্রপাতি বা জনবল কোনটি ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কাছে নেই। এমন পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা গাজা পরিস্থিতিকে পৃথিবীর বুকের নরক হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘের মহাসচিব এবং মানবাধিকার বিষয়ক প্রধানরা ইসরায়েলের এই নির্বিচারে হামলা এবং ত্রাণ প্রবেশের বাধাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধের শামিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছেন, অবিলম্বে গাজায় মানবিক সহায়তা না পৌঁছালে বোমার চেয়েও বেশি মানুষ মারা যাবে রোগ আর ক্ষুধায়। গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় এবং সংঘাতের তীব্রতা যেন থামছেই না। এবার উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর নির্ধারণ করে দেওয়া তথাকথিত নিরাপত্তা রেখা অতিক্রম করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাদে জানা যায়, নিহত ওই 2 ব্যক্তি মূলত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করছিল। ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকাকে বিভিন্ন জোনে ভাগ করে মাঝখানে যে বারাফ জোন বা নিরাপত্তা লাইন তৈরি করেছে তা অতিক্রম করা এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কোনরূপ
সতর্কবার্তা ছাড়াই স্নাইপার দিয়ে ওই দুই বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু করা হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং দীর্ঘক্ষণ মরদেহগুলো রাস্তায় পড়ে থাকলেও ইসরায়েলি ট্যাঙ্কের ভয়ে কেউ উদ্ধার করতে এগিয়ে আসতে পারেনি। এ ঘটনা আবারও প্রমাণ করছে যে গাজায় বেসামরিক নাগরিকদের চলাচলের জন্য কোনো স্থানই এখন নিরাপদ নয়। এদিকে গাজার সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরেও। সেখানে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একজন সংবাদকর্মী। প্রত্যক্ষদর্শীরা এবং আল জাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে ওই সাংবাদিকের পরনে প্রেস লেখা জ্যাকেট এবং মাথায় হেলমেট থাকা সত্ত্বেও তাকে সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও ফিলিস্তিনে বারবার সাংবাদিকদের উপর এমন হামলার ঘটনা ঘটছে। মাঠ পর্যায়ে এই রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে পরাশক্তি চীন। বেইজিং এ এক প্রেস ব্রিফিং এ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা এবং পশ্চিম তীরে চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। চীন সুস্পষ্টভাবে জানিয়েছে তারা ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পাশে সবসময় থাকবে। ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘে ভোটো ক্ষমতার অপব্যবহার না করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব খর্ব করতে এই মানবিক অবস্থান থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চীন এখন আরো বেশি সোচ্চার। বেইজিং এর এই শক্ত অবস্থান ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বড় ভূমিকা পালন করতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জ্বালানি তেলের উপর দীর্ঘদিনের একচ্ছত্র নির্ভরতা কমিয়ে এবার পারমাণবিক শক্তি অর্জনের পথে হাঁটছে সৌদি আরব। এই লক্ষ্য বাস্তবায়নে এবং ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত সম্পর্কের এক নতুন উচ্চতায় নিয়ে যেতে যুক্তরাষ্ট্রে এক ঐতিহাসিক সফরে গিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিশ্ব মিডিয়ার নজর এখন ওই বৈঠকের ফলাফলের দিকে। জানা গেছে এই বৈঠকের মাধ্যমেই সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে শুরু করেছে। বৈঠকের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হল যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সৌদি আরবের পক্ষ থেকে $1 ট্রিলিয়ন বা $1 লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার উচ্চবিলাসী ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসাবে এই বিশাল অঙ্কের অর্থ আমেরিকার অবকাঠামো, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিনিয়োগ একদিকে যেমন মার্কিন অর্থনীতিতে বিশাল কর্মসংস্থান তৈরি করবে, অন্যদিকে সৌদি আরবের জন্য আধুনিক প্রযুক্তির দরজা খুলে দেবে। তবে এই সফরে কেবল অর্থনৈতিক দিকই প্রধান নয়, এর আড়ালে রয়েছে ভূ রাজনৈতিক স্বার্থ। সৌদি আরব দীর্ঘদিন ধরেই বেসামরিক প্রয়োজনে পারমাণবিক প্রযুক্তি অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিয়াদ চাই যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নিজেদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং পারমাণবিক চুল্লি স্থাপন করতে। এতদিন মার্কিন প্রশাসন এবং ইসরায়েলের আপত্তির মুখে এই বিষয়টি জ্বলে থাকলেও ট্রাম্পের সঙ্গে যুবরাজের এই বৈঠকের পর সেই জট খুলতে শুরু করেছে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।